রাতে আমার পাশে শুয়ে আমার স্ত্রী মিতু বলল, একটা কথা বলি মনসুর, রাগবা না তো আবার? আমি মৃদু হেসে বললাম, তোমার কোনো কথায় কখনো আমি রাগ করেছি মিতু? মিতু বলল, তা করনি, কিন্তু এই কথা শোনার পর রাখতে পারো। না, আমি রাখবো না, বলো। মিতু এবার আমার হাতটা তার হাতের মুঠোয় নিয়ে ধরলো। তারপর আমার কোলে মাথা এনে বলল, মা তো আমাদের এখানে অনেক দিন ধরেই আছেন। এখন তিনি তোমার অন্য ভাইদের ঘরেও থাকুক না কদিন। আমি মিতুর কথার কোনো জবাব দিলাম না। মিতু এবার বলল, না, বলছিলাম কি, মার প্রতি তোমার যেমন কর্তব্য আছে ওদেরও তো আছে, তাই না? তো ওদের কর্তব্য পালন করতে দিচ্ছ না কেন তুমি? মা ওদের ওখানে থাকতে পছন্দ করেন না, আর ওরাও মাকে অ্যাভয়েড করে। এটা কোনো ধরনের কথা? মা কি ছোট মানুষ? আর তুমিও কি কোটিপতি? যা উপার্জন করছো সব মার ওষুধপত্রই তো শেষ করে দিচ্ছ। আমাদের কি ফিউচার নাই নাকি? মিতুর কথা শুনে আমার প্রচণ্ড রাগ পাই, তবুও চুপ করে থাকি। মিতু এবার আমার হাত ধরে শক্ত করে নাড়া দেয়, বলে, আর কতদিন এভাবে মেনিমুখ হয়ে থাকবে? মায়ের ওষুধের খরচা মেটাতে গিয়ে পরে বাজার সদাই করতে হয় বাকিতে। বউকে ভালো একটা শাড়িও কিনে দিতে পারো না। আবার সন্তান নেয়ারও নাম নেই। সন্তান নিলে খরচা বাড়বে, মার চিকিৎসার সমস্যা হবে। হয়তোই যখন মামা করবে তখন বিয়ে করেছিলে কেন আমায়? শুধু আমি বলেই আজ পর্যন্ত তোমার ঘরে আছি। অন্য কোনো মেয়ে হলে মা ছেলের মুখে থুতু মেরে কবেই চলে যেত। কথাগুলো বলে রাগে কাঁপতে লাগলো মিতু। আমি জানি ওর কথাগুলো অনেকটা রাগ আর অনেকটা অভিমান থেকেই। আমার দোষ, তাকে সন্তান দিচ্ছি না, ভালো শাড়ি দিচ্ছি না। কিন্তু এটাও তো সত্য, আমার মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া, যেভাবেই হোক মায়ের চিকিৎসা করিয়ে যেতে হবে। আমার অন্য ভাইগুলো মার পেছনে খরচ করতে হবে বলে বউদের কথায় কেটে পড়েছে সেই শুরুতেই। কিন্তু আমি কেটে পড়তে পারিনি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমাদের তিন ভাইকে নিয়ে মায়ের সংগ্রামটা। বাবা আমাদের তিন ভাইকে ছোট ছোট রেখে মারা যান, আর মা তখন অন্যের বাড়িতে কাজ করে করে আমাদের বড় করে তুলেছেন, পড়াশোনা করিয়েছেন। তার কারণেই আমরা আজ সম্মানের সাথে বেঁচে আছি, পৃথিবীর আলো দেখছি। সেই মাকে ছেড়ে আমি চলে যাই কিভাবে? আমি মিতুকে বললাম, মিতু, তুমি আমায় ছেড়ে চলে গেলেও মাকে আমি ছাড়তে পারবো না। সরি। মিতু বলল, তোমার যেহেতু মার প্রতি অত ভক্তি, তাহলে মা নিয়েই তুমি থাকো, আমি যাচ্ছি। বলেই মিতু আমায় ধাক্কা দিয়ে সরিয়ে আমার কোল থেকে তার মাথা তুলে নেয়। তারপর তার যত কাপড় চোপড় আছে সব প্যাক করে নিয়ে বাসা থেকে বের হয়ে চলে যায়। আমি কিচ্ছু বলি না, চুপ হয়ে শুধু দেখি। রাতে মা আমায় ডাকেন, তিনি তো অসুস্থ, চোখে দেখেন না, কানেও কম শোনেন, শরীরে নানা রোগ, টিবিও আছে। টানা কাশেন। মা আমায় ডেকে কাছে নিয়ে আমার মুখে তার তুলতুলে হাত বুলিয়ে দেন আর বলেন, বাজান, বৌমা চইলা গেল কেন রে? আমি বলি, মা ওর এখানে ভালো লাগে না তাই চলে গেছে। ও না থাকলেই ভালো। না রে মনসুর, না। বৌমার মনে অনেক দুঃখ। আমার পিছনে আর পয়সা খরচ করিস না বাজান। আমার তো এমনিতেই মরার সময় ঘনাই আসতেছে। চিকিৎসা করাইলেও মরবো, না করাইলেও মরবো। এর চেয়ে বৌমার দিকে নজর দে, তার কথা শোন। সে যা বলে তাই মাইনা নে। মার কথা শুনে আমার চোখ ভিজে ওঠে জলে। মাকে জড়িয়ে ধরে আমি হাউ মাউ করে কেঁদে উঠি আর বলি, ও মা, মা গো, সারাটা জীবন তুমি শুধু দুঃখই করে গেলে। আমাদের সুখে রাখার জন্য এখনো সব কিছু সয়ে যেতে পারো তুমি। মাও কাঁদেন, কিন্তু তার শারীরিক দুর্বলতার জন্য সেই কান্নার শব্দ হয়ে আকাশে বাতাসে কাঁদাতে পারে না। কিন্তু তার চোখের জল, সেই জলের দিকে তাকালেই বুকটা ধুক করে ওঠে। এই জলের ভার যে অহৎ পাহাড়ের চেয়েও বেশি। রাতে মিতুর মা ফোন দেন আমায়, বলেন, বাবা, সব কিছু আবেগ দিয়ে হয় না। মা তো আর তোমার একার না, আরও দুই ভাই আছে তোমার। তারা না দেখলে তুমি একা দেখবা কেন তোমার মারে? আমি তার কথা শুনে চুপ হয়ে থাকি, উত্তর করি না। মিতুর মা আমায় চুপ করে থাকতে দেখে বলেন, মিতুরে কিভাবে তুমি পাঠিয়ে দিতে পারলা? তুমি কি ভাবছো মিতুর তুমি ছাড়া অন্য কোনো গতি নাই? না বাবা, এটা ভাইবো না। মিতুর চেহারা সুরত কম না, পড়াশোনাও আছে, বাপের অর্থবিত্ত আছে। তার ইচ্ছে করলে আজকেই আমি আরেক বিয়ে দিতে পারি, কিন্তু দিচ্ছি না। এইসব ঝামেলায় না যাওয়াই ভালো। মনসুর, তুমি রাতে চিন্তা করো, ভেবে দেখো কি করবা। আমি চুপচাপ এই পাশ থেকে ফোন কেটে দেই। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে ভাবতে থাকি, পৃথিবীতে আদৌ কোনো ভালো মানুষ আছে তো? সারা রাত আমার ঘুম হয় না। জলে জলে চোখ কেমন ঝাপসা হয়ে আসে। বারংবার কেবল মনে হতে থাকে মায়ের সেই সংগ্রামের কথা। আমার ছোট ভাই ইস্তিয়াক তখন 5 বছরের মানুষ।
ইশতিয়াকের পেটে ব্যথা শুরু হয়েছে গভীর রাতে। ব্যথায় সে চিৎকার করে কাঁদছে। আম্মা তখন ভীষণ বিপদে পড়েছেন। এই অত রাতে আমায় ঘুম থেকে ডেকে তুললেন তিনি। তারপর বললেন, মনসুর, তুই হারিকেন লইয়া আমার আগে আগে হাঁটবি, আর আমি সেই আলোতে ইশতিয়াকরে কোলে লইয়া হাঁটবো। আমার মা সেদিন হাঁটতে হাঁটতে 3 মাইল পথ পাড়ি দিয়ে বাজারে গেলেন, কিন্তু কোনো দোকান তখন আর খোলা নেই। বাজারে পাহারাদের কাছে গেলেন ডাক্তারদের বাড়ির ঠিকানা জোগাড় করতে। সেই ডাক্তার বলল, আসেন, আপনারে আমি লইয়া যাই। আমার সরল মনে বললেন, আচ্ছা। কিন্তু তিনি তো আর জানতেন না পাহারাদার তাকে ভুল পথ দেখিয়ে বনের দিকে নিয়ে যাবে। ইশতিয়াক পেটের ব্যথায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আমার কাঁধের উপরে হেলে পড়েছে ততক্ষণে। আমার কান্না ভেজা গলায় বললেন, আর একটু বাজান, আর একটু। ঠিক এই সময়ে আমার হাত থেকে হারিকেনটা নিয়ে কোনো একটা গাছের সাথে আঘাত করে সেই হারিকেন ভেঙে ফেলল পাহারাদার। তারপর দেখি চারিদিকে ঘুটঘুটে আধার। সেই আধারে শুধু আমার মায়ের তীব্র আর্তনাদ শুনতে পেলাম। 8 বছর বয়সে ছেলে আমি, না বুঝলেও অনেক কিছু বুঝি। আমার মা কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না, মুখে ওই অসুর চেপে ধরেছে। আমি কি করব বুঝতে পারছি না। কিন্তু আমার কিছু করার আগেই আম্মা ওই অসুরটার কাছ থেকে কিভাবে যেন ছুটে গেলেন। তারপর ইশতিয়াককে কোলে তুলে অন্ধকারের ভেতর দৌড়াতে লাগলেন। আমিও আমার পেছনে দৌড়াতে লাগলাম। আর আমাদের পেছনে ওই বাজারের পাহারাদার। সেদিন দৌড়াতে দৌড়াতে আমরা যখন বাড়ি পর্যন্ত পৌঁছে গেছি, তখন মসজিদে ফজরের আজান হয়। আমার চোখে তখন রাজ্যের ঘুম। আমি ঘুমিয়ে যাই, কিন্তু আম্মা ঘুমান না। ক্লান্ত ইশতিয়াককে কোলে নিয়ে আবার বাজারে যান, ডাক্তার দেখান। তারপর ফিরে আসেন বাড়িতে। ইশতিয়াকের পেটের ব্যথা কমার আগে ঘুম তো দূরের কথা, এক ফোঁটা জল পর্যন্ত আম্মা ছুঁয়ে দেখেননি। সেই জন্মদাত্রী মাকে আমি কি করে ভুলে যেতে পারি? ইশতিয়াক স্বার্থপর হতে পারে, কিন্তু আমি তা পারবো না। মায়ের পায়ের নিচে যে সন্তানের বেহেশত, কিংবা বেহেশত না থাকলেই বা কি, মা নিজেই তো 8টি বেহেশত। সকালবেলা বিছানা ছেড়ে উঠে চুলোতে গিয়ে ভাত চড়াই, তরকারি কুটে নিজেই রান্না করি। তারপর আমার কাছে প্লেট ভর্তি ভাত তরকারি নিয়ে যাই। ভাত মাখিয়ে আমার মুখে তুলে দেই। আমার মুখে ভাত নিয়ে চোখ মোছেন। তারপর ভেজা গলায় বলেন, মনসুর, বউরে ফিরাইয়া আন বাপ। আমি আস্তে করে বলি, আম্মা, ও নিজেই আসবে একদিন। শুধু মিথু না, আপনার ছোট ছেলে ইশতিয়াক আর তার স্ত্রীও ফিরে আসবে। আম্মা আমার মুখের দিকে তাকান। কিছুই বোধহয় বুঝতে পারেন না তিনি। আম্মাকে খাইয়ে দাইয়ে আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর অফিসে যাই। অফিস যাওয়ার পথে মিতুর মা ফোন করে আবার। আমি রিসিভ করি। মিতুর মা বলেন, কিছু ভেবেছো বাবা? জি ভেবেছি। কি ভেবেছো? আমার মাকে যদি মিতু টলারেট করতে পারে, তবেই কেবল আমি তাকে ফিরে আসতে বলবো। অন্যথায় তার আর না আসাই ভালো। এটাই কি তোমার লাস্ট কথা? শুধু লাস্ট না, ফাইনাল কথা। আমার মা আমার কাছে অমূল্য ধন। আমি এই ধন নষ্ট করতে পারবো না। তুমি কিন্তু আবেগে পড়ে এসব বোঝো। দেখো, তোমার ভাই ইশতিয়াক তো আছে, সে 6 মাস রাখুক তোমার মাকে, বাকি 6 মাস তুমি রাখো। ইশতিয়াক আম্মাকে তার কাছে রাখতে চায় না, ওর স্ত্রীর সমস্যা। তোমার স্ত্রীরও তো সমস্যা, তুমি তাহলে রাখবে কেন? আম্মা, আমি অফিসে এসে গেছি, এখন রাখছি, পরে কথা বলবো, বলেই ফোন রেখে দেই। তারপর অফিসে এসে টেবিলের সামনে বসে থেকে আবার ভাবি, এই পৃথিবীর মানুষগুলো দেখতে আসলে কেমন। রাতে অফিস থেকে বের হতেই আবার ফোন করেন মিতুর মা। তার ফোন কেটে দিতে চেয়েও আমি কাটতে পারিনি। মনে হলো বড়দের সাথে এমন করাটা বেয়াদবি। তাই আমি ফোনটা রিসিভ করে বললাম, আম্মা, কি বলতে চান বলুন। সব তো আগেই বলেছি। তুমি একটা কাজ করো, তোমার পাড়ার মানুষদের নিয়ে একটা বৈঠক করো, ওখানে তোমার ভাইকেও ডাকো। তারপর মুরব্বীদের বলো তারা যেন তোমার মাকে ওর ভাগেও ফেলেন। 6 মাস তুমি পালবে আর 6 মাস তোমার ভাই। আম্মা, কেউ যদি ইচ্ছে করে মায়ের ভরণ পোষণ করতে না চায়, তাহলে তো তাকে জোর করে লাভ নাই। তাহলে কি তুমি শুধু তোমার পায়ে কুড়াল দেবে, নিজের সব কিছু শেষ করে ফেলবে বুড়ো মায়ের চিকিৎসার জন্য? মিতুর মায়ের কথা শুনে আমার ভীষণ রাগ পায়। তবুও আমি হাসি, ব্যঙ্গাত্মক হাসি হেসে বলি, আম্মা, কি বোকা আপনি। নিজের বেহেশত অর্জনের জন্য যেই মানুষ তার ধন সম্পদ খরচ করে, সে কি নিজের পায়ে কুড়াল দেয় না সফলতা অর্জন করে? ও পাশ থেকে মিতুর মা খানিক সময় চুপ থাকেন। তারপর বলেন, বুঝেছি, তোমায় বলে আর লাভ নেই। এখন থেকে তুমি তোমার পথ দেখবে আর মিতু মিতুর পথ। ভুলেও কিন্তু তুমি মিতু কিংবা আমার নম্বরে ফোন দেওয়ার চেষ্টা করবে না। আমি বললাম, ঠিক আছে। কিন্তু মাঝরাতে আবার ফোন দেয় মিতু। বলে, সংসারটা নষ্ট করে দিচ্ছ তুমি।
সংসার তুমি আর তোমার মা নষ্ট করে দিচ্ছ। আমি বুঝতে পারি না পৃথিবীর শাশুড়িগুলো এত খারাপ কেন যে। আমার মাকে তুমি খারাপ বলছো না? শুধু খারাপ বলছি না, আরও বলবো তোমার মা একটা ডাইনি। সব সময় শয়তানি বুদ্ধি দিয়ে বেড়ায় মেয়ে আর মেয়ের জামাইকে। আমি তোমার জিহ্বা ছিঁড়ে ফেলবো টান দিয়ে। আমি হাসি, হেসে বলি, ডাইনির ঘর থেকে ডাইনিই হয়। ডাইনির জিহ্বা কেন মানুষের গলাও কাটতে পারে। তুমি কিন্তু বেশি কথা বলছো। বেশি কথা আমি বলছি না, তোমরা বলছো। তোমাদের ফোনের যন্ত্রণায় আমি অতিষ্ঠ। মিতু বলে, ঠিক আছে, এই ফোন কাটছি। লাজের মেয়ে হলে আর কখনো তোকে ফোন দেব না আমি। মিতু ফোন কেটে দেয়। আমি ফোন বিছানায় রেখে দিয়ে হাসি। সকালবেলা আবার মিতুর মায়ের ফোন। আমি বলি, আপনি না বললেন আর কোনো যোগাযোগ থাকবে না আমার সাথে আপনাদের? তাহলে আবার ফোন দিয়েছেন কেন? তুমি নাকি আমায় মন্দ কথা বলেছ। উচিত কথা বলেছি। আপনি মন্দ ভাবলে আমি দুঃখিত। 2 টাকার চাকরির জন্য খুব বড় মনে করো নিজেকে? না, মায়ের পায়ের নিচ থেকে এখনো সরে যায়নি বলে গর্ব করি, বড় মনে করি নিজেকে। তুমি জানো এক্ষুনি পুলিশ দিয়ে তোমায় ধরিয়ে নিয়ে যেতে পারি। কেন? অপরাধ কি আমার? আমার মেয়েকে যৌতুকের জন্য চাপ দিচ্ছ তুমি। মেরে তক্তা বানিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছো। যদি এটা বলি থানায় গিয়ে, তখন জানো তোমার কি হবে? আমি হা হা করে হেসে উঠি। তারপর হাসি শেষ করে বলি, আপনার ছেলেটার বিয়ে কবে জানি? সে যে সময় থাক, তোমায় বলতে হবে নাকি? তুমি কি আমার? আমার ছেলে আগামী সপ্তাহে বিয়ে করবে। শত শত রাস্তার কুকুর এসে সেই বিয়ে খাবে, কিন্তু তুমি খেতে পারবে না। আমি তখন ভীষণ শব্দ করে হেসে উঠি। তারপর হাসি শেষ করে বলি, কুকুরের বিয়ে শাদিতে তো কুকুরেরাই আসবে। ওই পাশ থেকে মিতুর মা তখন হয়তো আমায় বকা দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে আমি সুযোগ না দিয়ে ফোন কেটে দিলাম। 3 দিন কেটে গেল। এখন আর খারাপ লাগে না। মনে হয় ওইসব ছোট মনের মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। একা থেকে মায়ের সেবা নিবিষ্ট হলাম। আপন মনে মার সেবা করলাম। এটাই তো আমার পুণ্যের পথ। এইসব কিছুই ভাবছিলাম অফিসে বসে থেকে। তখন হঠাৎ আমার ডিপার্টমেন্টের দপ্তরে এসে বলল, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আমি অবাক হয়ে বললাম, কে সে? নাম কি তার? দপ্তরি ব্যস্ত পায়ে চলে যেতে যেতে বলল, স্যার আপনি দেখা করলেই চিনবেন। আপনার সাথে তার নাকি জরুরি দেখা করার প্রয়োজন। আমি আরও অবাক হলাম। সাধারণত কেউ আমার সাথে অফিসে দেখা করতে আসে না। তবে কে এলো হঠাৎ আমার সাথে দেখা করতে? আর তার জরুরি কাজটাই বা কি আমার সাথে? ইশতিয়াক এসেছে আমার সাথে দেখা করতে। কতদিন পর ইশতিয়াককে আমি দেখছি। আরও 3 বছর আগে সে তার স্ত্রীকে নিয়ে বাসা ছেড়ে চলে গিয়েছিল তার শ্বশুর বাড়িতে। এখানে থাকবে না। আমাকে নাকি তার স্ত্রী সহ্য হতো না, তাই সে চলে গিয়েছিল। তারপর আর যোগাযোগ নেই আমার সাথে, এমনকি ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছিল ও। আমায় দেখে ইশতিয়াক চেয়ার থেকে উঠে আমায় জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। আমি অবাক হয়ে বললাম, কি রে, কি হয়েছে ইশতিয়াক, এমন করছিস কেন? ইশতিয়াক কাঁদতে কাঁদতে বলল, বিন্দুর ক্যান্সার হয়ে গেছে। আমি চমকে উঠে কাঁপা কাঁপা গলায় বললাম, কি বললি ইশতিয়াক? বিন্দুর কি হয়েছে? ভাইয়া, বিন্দুকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন। বিন্দুর মা কিছুদিন চিকিৎসা করিয়েছে। এখন তার ভাইয়েরা তার মাকে নিষেধ করে দিয়েছে আর যেন টাকা না খরচ করে বিন্দুর পেছনে। ওর বড় ভাই বলেছে, বোন বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো তাকে চিকিৎসা লালন পালনের দায়িত্ব আমাদের না, দায়িত্ব তার হাজবেন্ডের। আমি কি করব এখন ভাইয়া? এত টাকা কোথায় পাবো? বিন্দুর ভাবিদের কাছে অসহ্য লাগে এখন আমাদের। মনে হয় আমরা তাদের কাছে বোঝা হয়ে আছি। আমার শাশুড়ি আজ কেঁদে কেটে বললেন, বাবা কোনো উপায় বের করো, মেয়েটাকে বাঁচাও। বিন্দু আজ সকালে হঠাৎ বলল, আমি মনে হয় আর বাঁচবো না, টানা দুঃস্বপ্ন দেখছি। আমার জীবনে অনেক ভুল আছে। তোমার মাকে অবহেলা করে আমি খুব বড় ভুল করেছি। তোমার ভাইয়ের কাছ থেকে তোমায় সরিয়ে এনেছি আমি আর আমার মা চক্রান্ত করে, এই জন্য শাস্তি পাচ্ছি আমি, কঠিন শাস্তি পাচ্ছি। আমি ওনাদের কাছে ক্ষমা চাইতে চাই। প্লিজ আমাকে তুমি ওনাদের কাছে নিয়ে যাও একবার। ইশতিয়াকের মুখ থেকে কথাগুলো শুনে আমার বিশ্বাসই হচ্ছে না। আমি কিংবা আম্মা আমরা কেউই চাইনি ইশতিয়াক কিংবা তার স্ত্রী কোনো কঠিন বিপদে পড়ুক। ইশতিয়াক তো ছোট, ও ভুল করতেই পারে। আমরা আশায় ছিলাম ও তার ভুল ভেঙে স্ত্রীকে সাথে করে নিয়ে একদিন আমাদের কাছে ফিরে আসবে, কিন্তু আমরা এমনভাবে তাদের ফেরা চাইনি। আমার চোখ আর বাদ মানছে না। টপ টপ করে চোখ থেকে জল গড়িয়ে পড়ছে গালের উপরে। সেই জল আমি মুছলাম না, ইশতিয়াককে শক্ত করে বুকের সাথে জাপটে ধরলাম। তারপর কান্না ভেজা গলায় কাঁপতে কাঁপতে বললাম, বিন্দুর কিচ্ছু হবে না। প্রয়োজনে ভিটে মাটি বেচে দিয়ে ওর চিকিৎসা করাবো আমি। দেখিস ও সুস্থ হয়ে যাবে ভাই।
আগের মতো হয়ে যাবে বিন্দু। ইশতিয়াক আমার দিকে তাকায়, তার চোখ লাল টকটকে, মুখটা কেমন অসহায়ের মতো। তাকে এভাবে দেখতে আমার মোটেও ভালো লাগে না, খুব কান্না পায় ওর জন্য, খুব খুব কান্না পায়। বিন্দুকে নিয়ে পরের দিন ফিরে আসে ইশতিয়াক। বিন্দুর সুন্দর মুখটা কেমন ফ্যাকাশে বর্ণের হয়ে গেছে, চোখের নিচে গাঢ় কালি জমেছে, শরীরটা শুকিয়ে পাটকাঠি হয়ে গেছে। কি মায়া যে হয় ওকে দেখলেই ইচ্ছে করে চিৎকার করে কেঁদে উঠতে। তো কোনো আপন বোন নেই। ইশতিয়াক যখন বিন্দুকে বউ করে ঘরে আনলো, তখন থেকেই আমি তাকে বোন ভাবতাম। এই বোনটার কিছু হলে আমি বাঁচবো কি করে? বিন্দু এসেই আমার পায়ে পড়ে যায়, ডুকরে কেঁদে ওঠে, ক্ষমা চায়। আম্মাও কেঁদে ওঠেন ছোট বাচ্চাদের মতন। বিন্দুর মাথায় তিনি তার নরম হাত বুলিয়ে দিতে দিতে বলেন, ভয় করো না গো মা, আল্লাহ তোমায় সুস্থ কইরা দিবেন। ইশতিয়াক এসে আম্মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে আর বলে, আম্মা গো আম্মা, তুমি আমারে মাপ কইরা দাও। আম্মা তার ভেজা গলায় বলেন, বাজান তুই যে ফিরে আসছোস এটাই আমার শান্তি, তোর উপরে আমার কোনো রাগ গোসা নাই। তারপর বিন্দু আমার কাছে এসে মাপ চায়। আমি ওর মাথায় তখন হাত বুলিয়ে দেই আর শান্ত গলায় বলি, তোকে আমি সুস্থ করে তুলবো বিন্দু, প্রয়োজনে সব কিছু শেষ করে দেব, তবুও তোকে সুস্থ করে তুলবো। বিন্দু সুস্থ হতে পারেনি আর। বাড়ি জমি ভিটে মাটি কিছুই বিক্রি করার প্রয়োজন হয়নি। আমাদের বাড়িতে ফিরে আসার মাত্র 2 দিন পরেই রাতে হঠাৎ করে তার অসুখ বেড়ে যায়। আমি দ্রুত অ্যাম্বুলেন্স ডাকি, কিন্তু অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় বিন্দু। ইশতিয়াক খুব কাঁদে, আমিও কাঁদি, আম্মাও কাঁদেন, চিৎকার করে আমরা কাঁদি। আমাদের কান্নার শব্দ আকাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। আমরা সেই প্রতিধ্বনি শুনে আরও জোরে জোরে কাঁদতে থাকি। 1 বছর পরের কথা, মিতুর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। কিন্তু হঠাৎ এক রাতে সে ফোন করে আমার নম্বরে। গভীর রাতে আমি ঘুম ভেঙে উঠে ওর নম্বর দেখে ভীষণভাবে চমকে উঠি। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ পাই। আমি জিজ্ঞেস করি, কি হলো মিতু, কি হয়েছে তোমার? মিতু কান্না ভেজা গলায় বলে, আজকে ভাইয়া আমাকে আর মাকে বাসা থেকে বের করে দিয়েছে। ভাইয়া এখন ভাবির কথাই সব করছে। শুরুতে ভাবি খুবই ভালো ছিল, কিন্তু এখন তার আসল রূপ দেখাচ্ছে। ওর কথা শুনে আমার খুব দুঃখ হলো। আমি সৌম্য গলায় বললাম, মিতু তোমরা এখন কোথায় আছো? আমাদের চাচার বাসায়। টেনশন করো না, আগামীকাল আমি এসে তোমায় নিয়ে যাব। পরের দিন সকালবেলা আমার কাছে বলে আমি মিতুকে আনতে গেলাম। মিতু আমায় দেখেই আমায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, মা আমায় মাফ করবেন তো? আমি হেসে বললাম, মায়েরা কখনো রাগ করে থাকতে পারে না। তারপর আমি মিতুর মাকে বললাম, আম্মা আপনি দ্রুত রেডি হন। মিতুর মা চমকে উঠে বলল, আমি কেন রেডি হব বাবা? কারণ আপনিও আমাদের বাড়িতে যাবেন। এখন থেকে আপনি আমাদের বাড়িতেই থাকবেন। মিতুর মা আমার এই কথা শুনে হাউ মাউ করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, বাবা আমায় মাফ করে দাও তুমি। আসলে স্বার্থপর হয়ে কেউ কখনো ভালো থাকতে পারে না। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি এতদিন ভুলের ভেতরে ছিলাম। মিতুর মায়ের কথা শুনে আমি তাকালাম তার দিকে, তারপর মিতুর মুখের দিকে। তারপর মনে মনে আরও অনেকগুলো মুখ কল্পনা করলাম, আমার ইশতিয়াক আর বিন্দুর। তারপর মনে মনে বললাম, আসলেই মানুষ দেখতে কেমন। নমস্কার বন্ধু।